নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অ্যাস্ট্রোগণিত চ্যানেলে আমি স্বাগত জানাই। আজকে বন্ধুরা আপনারা ক্যাপশন দেখে বুঝতে পারছেন আজকে ভিডিওটি কুম্ভ রাশি নিয়ে এবং জুন মাসের প্রেডিকশন নিয়ে, অর্থাৎ 2025 সালের জুন মাস কুম্ভ রাশির পক্ষে কেমন যাবে সেই নিয়ে আজকের ভিডিও। এই ভিডিওটি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রেও আংশিকভাবে প্রযোজ্য হবে, মোটামুটি 50%। ঠিক আছে, তো দেখুন বন্ধুরা, আমি দেখুন এখানে এই কালপুরুষের রাশিচক্রে গ্রহগুলো কোথায় কি অবস্থান করছে সেগুলো লাল কালি দিয়ে লিখেছি, এবং আপনাদের রাশি সাপেক্ষে ঘরগুলো কত নম্বর সেটা দেখুন গ্রিন বা সবুজ কালার দিয়ে ওগুলো লেখা আছে 1 2 3 4 করে। 1 নম্বরটা হলো আপনার রাশির ঘর, অর্থাৎ দেখুন লাল কালিতে লেখা কুম্ভ, সেখানে রাহুর অবস্থান আছে। তো এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ 12টা ঘর 1 2 3 4 করে আমি লিখে রেখেছি। কিছু গ্রহ এর মধ্যে এই জুন মাসের মধ্যেই স্থান পরিবর্তন করছে, সেগুলো আমি সরু কালির পেন দিয়ে দেখুন ডেটগুলো কিছু অ্যারো দিয়ে লিখে রেখেছি, অর্থাৎ ওই ডেটে গ্রহগুলো ঘর চেঞ্জ করছে। ঠিক আছে, আর আপনার ডান দিকে দেখবেন যে কিছু গ্রহ মানে যেগুলো একটু স্লো মুভিং প্ল্যানেট সেইগুলোকে আগে লিখেছি, তারপরে শুক্র আর মঙ্গলের কথা লিখেছি। ডান দিকে দেখুন সেখানে কোন নক্ষত্রে অবস্থান করছে গ্রহগুলো, এবং কিছু গ্রহ তার মধ্যে এই জুন মাসের মধ্যেই আবার কিছু নক্ষত্র চেঞ্জ করে যাচ্ছে, তো সেগুলোও আমি লিখে রেখেছি। তো এইটা আমি একটা ভূমিকা দিয়ে দিলাম এই ভিডিওর, যাতে আপনারা এই স্লাইডটা দেখে আপনারা বুঝতে পারেন কি ব্যাপার। আচ্ছা, দেখুন বন্ধুরা, কুম্ভ রাশির ক্ষেত্রে আমরা এই আলোচনা করার আগে আমি একটু বলে নিই যে এই সময় কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট কোন গ্রহগুলো হতে চলেছে এই মাসের জন্য কুম্ভ রাশির ক্ষেত্রে, সেটা হলো এই রাশিতে রাহুর অবস্থান। ঠিক আছে, আপনারা জানেন যে ওই 18ই মের পর থেকে রাহু মীন রাশি থেকে কুম্ভে চলে এসছে। রাহু তো ক্লক ওয়াইজ ঘোরে যেহেতু শ্যাডো প্ল্যানেট, তো রাহু কিন্তু আগামী 1.5 বছর এই জায়গায় অর্থাৎ এই কুম্ভতেই অবস্থান করবে। কুম্ভ রাশির মধ্যে যে 3টে নক্ষত্র আছে সেগুলো একে একে পার হবে। তো এই মুহূর্তে রাহু কুম্ভ রাশিতে অবস্থান করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। দেখুন ডান দিকে আমি ব্লু কালিতে লিখে রেখেছি, প্রথমে বৃহস্পতি, তারপর শনি, তারপর রাহু। তো রাহু কিন্তু পূর্ব ভাদ্রপদে অবস্থান করছে। তাহলে রাহুর অবস্থান যেহেতু ফার্স্ট হাউস অর্থাৎ রাশির ঘরে, এবং যারা কুম্ভ লগ্নের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে লগ্নের ঘরে, তাই এটা একটা খুব ইম্পর্টেন্ট প্লেসমেন্ট বন্ধুরা। এবং অবভিয়াসলি এর সঙ্গে চলে আসছে এর ঠিক অপোজিট ঘর, যেটা কিনা 7th হাউস, সেখানে মঙ্গল অবস্থান করবে। মঙ্গল কবে অবস্থান করবে? 7 জুনের পর থেকে। তো সুতরাং মঙ্গল 6th হাউসে অবস্থান করছে 7th জুন পর্যন্ত, এবং তার ঠিক পরেই অর্থাৎ 7 জুনের পর থেকে মঙ্গল অবস্থান করবে 7th হাউসে। এবং আপনারা জানেন যে রাহু যেহেতু অবস্থান করছে কুম্ভে, তাহলে তার অপোজিটে নিশ্চয়ই কেতু অবস্থান করবে। তাহলে 7th হাউসে মঙ্গল কেতু যোগ হয়ে যাচ্ছে 7th জুনের পর থেকে। দেখুন বন্ধুরা, এটা তো বলার অপেক্ষা রাখে না যে লগ্ন বা রাশিতে রাহু অবস্থান করলে তার কিছু নেগেটিভ এফেক্ট আপনারা পাবেন, অর্থাৎ জীবনে চলার পথে কিছু বাধা, জীবনে চলার পথে কিছু নেগেটিভ ইনসিডেন্ট। এবং এখানে যেহেতু মঙ্গল অপোজিট সাইড থেকে যুক্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ সপ্তম ঘরে যেহেতু মঙ্গল চলে আসছে 7ই জুনের পর, তাই মানে অগ্নিজনিত কিছু বিপদ আপনাদের থাকতে পারে, রক্তপাত জনিত ঘটনা বা একটু অ্যাক্সিডেন্ট জাতীয় ঘটনা আপনাদের ক্ষেত্রে আসতে পারে, তাই আপনাদের একটু সাবধানে থাকতে হবে। আমার এই যে সংক্ষিপ্ত ভিডিও, এর মাধ্যমে আমি জাস্ট কিছু জিনিস টাচ করে যাব, খুব ডিটেলে তো বলা সম্ভব নয়, তাহলে ভিডিওটা তো 1 ঘন্টার হবে। তো খুব শর্টে আমি বলছি যে রাহু মঙ্গল যোগটা কিন্তু শুভ যোগ নয়, এটা একটা ছন্ন ছাড়া যোগ। তো এই যোগটা আপনাদের 7th জুনের পর থেকে তৈরি হচ্ছে, একই ঘরে যদিও নয় কিন্তু আপনার অপোজিট ঘরে। তো এর ফলে একটা অ্যাক্সিডেন্ট প্রবণতা এবং একটা অগ্নি সংযোগ, এই জিনিসগুলো আসে। আর যেটা ভালো দিক সেটা হচ্ছে যে রাহু এলে কিন্তু কিছু টাকা পয়সার দিক দিয়ে কিছু পজিটিভ জিনিস দেয়, যদিও সেগুলো ব্ল্যাক উপায়ে দেয়। অনেক সময় ব্ল্যাক মানি মানুষ পায় বা হঠাৎ ধন প্রাপ্তি হয়, এই জিনিসগুলো হয়ে থাকে। তবে এক্ষেত্রে আমি নেগেটিভটাই বেশি দেখতে পাচ্ছি। তবে আমি ডান দিকে যে নক্ষত্রটা লিখে রেখেছি এটার কারণ যে কুম্ভ রাশি তো 3টে নক্ষত্রের দ্বারা গঠিত। প্রথম নক্ষত্রটা হলো ধনিষ্ঠা, তারপরে হলো শতভিষা, তারপরে হলো পূর্ব ভাদ্রপদ। অর্থাৎ আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন কুম্ভ রাশির জাতক জাতিকা, তাদের মধ্যে কিছু মানুষ থাকবেন ধনিষ্ঠার, কিছু মানুষ থাকবেন শতভিষার, কিছু মানুষ থাকবেন পূর্ব ভাদ্রপদ। তাহলে রাহুর এই ফার্স্ট হাউসে অবস্থানটা আপনাদের 3টে নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সেম হবে না। যারা কিনা ধনিষ্ঠা
নক্ষত্রে জাতক জাতিকা কুম্ভ রাশির মধ্যে, তাদের ক্ষেত্রে রাহু যেহেতু পূর্ব ভাদ্রপদে অবস্থান করছে, তাই আপনাদের ক্ষেত্রে নবতারা চক্র অনুযায়ী ধনিষ্ঠা যদি জন্ম হয় তাহলে শতভিসা হবে সম্পদ, তারপরে নক্ষত্র পূর্ব ভাদ্রপদ হবে বিপদ, অর্থাৎ আপনাদের বিপদ তারাই অবস্থান করছে রাহু। তাই ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহুর এই অবস্থানটা কম্পারেটিভলি আরো খারাপ, ঠিক আছে, ওয়ার্ডস কিন্তু হবে আর কি পজিশনটা। সেকেন্ড যে নক্ষত্র অর্থাৎ শতভিসা, শতভিসা হলো রাহুর নিজের নক্ষত্র, অর্থাৎ আপনারা হচ্ছে রাহুর জাতক জাতিকা, সেই ক্ষেত্রে যারা কিনা শতভিসার জাতক জাতিকা তাদের ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদে অবস্থান রাহুর কিন্তু নবতারা চক্র অনুযায়ী সম্পদের ঘরে অবস্থান করছে। তাহলে কিন্তু শতভিসার নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহুর এই অবস্থানটা কিন্তু অতটাও খারাপ নয়, তারা কিন্তু এর মধ্যেও কিন্তু সম্পদ পাবে, যেহেতু সম্পদ নক্ষত্রে বসে আছে রাহু। তাদের ক্ষেত্রে এই যে টাকা পয়সার কথাটা বললাম, ওটা তাদের ক্ষেত্রে বেশিভাবে প্রযোজ্য। আপনারা কিন্তু টাকা পয়সা, ব্ল্যাক মানি এই সময় পেতে পারেন, নেগেটিভ এফেক্ট কম হবে তুলনামূলক। আর তৃতীয় যে নক্ষত্র অর্থাৎ পূর্ব ভাদ্রপদ, তাদের ক্ষেত্রে রাহু একদম জন্ম নক্ষত্রে বসে আছে, অর্থাৎ ফার্স্ট যে নক্ষত্র তাতেই বসে আছে, তাদের ক্ষেত্রেও আপনারা একটু খারাপ এফেক্ট পাবেন। যদিও আমি বলবো ধনিষ্ঠার ক্ষেত্রে খারাপ এফেক্টটা সব থেকে বেশি, যেহেতু সেটা বিপদ তারায়। অর্থাৎ যদি আমাকে সিরিজ করতে বলেন, মানে পরপর সব থেকে খারাপটা যদি বলেন, তাহলে সব থেকে খারাপ ধনিষ্ঠা, সেকেন্ড হচ্ছে পূর্ব ভাদ্রপদের নক্ষত্রে জাতক জাতিকা, থার্ড হচ্ছে শতভিসা। অর্থাৎ শতভিসার ক্ষেত্রে খারাপটা কম্পারেটিভলি কম, ঠিক আছে, আমি কিন্তু অনেকটা ডিটেলে বললাম। আচ্ছা, সেকেন্ড যে ব্যাপারটা আসছে সেটা হলো সেকেন্ড হাউসে শনি অবস্থান করছে বন্ধুরা আপনাদের। সেকেন্ড হাউস হলো ধনের ঘর, সেকেন্ড মানে সঞ্চিত ধন, যে যে ধনটা আপনি নিজে উপার্জন করেনি, আপনি কোনো অ্যানসেস্ট্রাল প্রপার্টি থেকে পেয়েছেন, মা বাবার থেকে, দাদু দিদার থেকে, বা মামা বাড়ি থেকে, বা আপনি ধরুন আপনি হচ্ছে লটারি জিতে পেয়েছেন, বা আপনি মানে হঠাৎ প্রাপ্ত হয় তো অনেক সময় ধন, তো সেই ধন আর কি। এটা হলো সেকেন্ড হাউস। সেকেন্ড হাউসে থেকে আমরা এটাও ইন্ডিকেট করি ফ্যামিলি, অর্থাৎ আপনার পরিবার সম্পর্কে, ঠিক আছে। তো পরিবার, আপনার সঞ্চিত ধন, আপনার সেভিংস আর কি, এবং আপনার 3 নম্বর হচ্ছে যে আপনার হচ্ছে মুখমণ্ডল, অর্থাৎ যদি কালপুরুষের রাশিচক্র করেন তো ফার্স্ট হাউস যদি মাথা হয়, সেকেন্ড হাউস হলো আপনার মুখ, অর্থাৎ আপনার নাক, চোখ, গাল, জিভ, দাঁত, চোয়াল এইগুলো অবস্থান করে। তাহলে সেই ঘরে শনির অবস্থান, এবং রাহুর ক্লক ওয়াইজে কিন্তু দ্বাদশ দৃষ্টিও পড়ছে সেকেন্ড হাউসে। রাহুর আমরা জানি ক্লক ওয়াইজে আপনার হচ্ছে 4টে দৃষ্টি, একটা ফিফথ অ্যাসপেক্ট, সেভেন্থ অ্যাসপেক্ট, নাইন্থ অ্যাসপেক্ট আর 12th অ্যাসপেক্ট। তো রাহুর 12th অ্যাসপেক্টটা পড়বে আপনার সেকেন্ড হাউসে, যেখানে শনি অবস্থান করছে, যার ফলে শনির এফেক্টটা আরো বেশি বেড়ে যাবে। অর্থাৎ আপনাদের এই সময় কিন্তু একটু স্ট্রাগলিং এর সময় আছে, দাঁতে যন্ত্রণা হতে পারে, টিথ পেন আসতে পারে, আপনাদের মুখে ফুসকুড়ি, ব্রণ, অ্যালার্জি এগুলো আসতে পারে। ফ্যামিলির মধ্যে যে খুব খারাপ হবে বলবো না, বাট ফ্যামিলির মধ্যে একটু মন কষাকষি, একটু মনের মিল না হওয়া, মানে কিছু ব্যাপারে স্ট্রাগল আসতে পারে। আমি কিন্তু খুব বেশি স্পেসিফিক বলতে পারছি না, বা বলার সময়ও নেই, আমি ইন জেনারেল বলছি আপনাদের, যে এই সময়টা একটুখানি নেগেটিভিটি থাকবে আপনাদের ফ্যামিলি অ্যাসপেক্টেও, কিন্তু সেই নেগেটিভিটিটা এতটা নয় যে সেটা আপনাকে জর্জরিত করে দেবে। আপনি সেখান থেকে চেষ্টা করলে বেরিয়ে আসতে পারেন, তার জন্য প্রচন্ড চেষ্টা করতে হবে, সৎভাবে আপনাকে সচেষ্টা করে যেতে হবে। তো এক্ষেত্রেও আমি এবার বলি, দেখুন শনি আপনাদের বসে আছেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, তাহলে আবার সেই একই হিসাব নবতারা অনুযায়ী আপনাদের যদি কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র হয়, তাহলে ধনিষ্ঠার সাপেক্ষে শনিদেব যে নক্ষত্রে এখন অবস্থান করছেন উত্তর ভাদ্রপদ, সেটা হলো খেম নক্ষত্র, জন্ম, সম্পদ, বিপদ, খেম। কারণ হচ্ছে ধনিষ্ঠার ক্ষেত্রে ধনিষ্ঠা, শতভিসা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ মানে খেম নক্ষত্র, তো খেম নক্ষত্রটা কিন্তু শুভ নক্ষত্র। তাহলে ধনিষ্ঠার ক্ষেত্রে শনির এই অবস্থানটা কম্পারেটিভলি ভালো, ঠিক আছে, অর্থাৎ ওই রাহুর উল্টো হতো। নেক্সট যে নক্ষত্র শতভিসা, তাদের ক্ষেত্রে উত্তর ভাদ্রপদ হলো বিপদ নক্ষত্র, অর্থাৎ শতভিসার ক্ষেত্রে রাহুর অবস্থানটা ভালো ছিল ঠিকই, কিন্তু শনির অবস্থানটা আবার খারাপ, কারণ সেটা বিপদ তারাই অবস্থান করছে। আর যাদের ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ, তাদের ক্ষেত্রে শনির অবস্থানটা হলো সম্পদ নক্ষত্র, অর্থাৎ ঠিক পরের নক্ষত্রটাই। তাহলে ওই রাহুর সঙ্গে ঠিক উল্টো যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে ধনিষ্ঠা এবং আপনার পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে শনির অবস্থানটা কম্পারেটিভলি বেটার, আর শতভিসার ক্ষেত্রে কিন্তু শনির অবস্থানটা কম্পারেটিভলি খারাপ। তাহলে শতভিসার ক্ষেত্রে পারিবারিক বাধা বেশি থাকবে, সঞ্চিত ধন ক্ষয় হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, উল্টোপাল্টা খরচ হয়ে যাওয়ার ভয় থাকবে, মুখে ব্রণ, ফুসকুড়ি, ছোট টিউমার, সিস্ট এইসব হওয়ার প্রবণতা বেশি থাকবে, এবং অ্যালার্জি হওয়ার প্রবণতা বেশি থাকবে। কিন্তু এই প্রবণতাগুলোই কম হয়ে যাবে ধনিষ্ঠা এবং
আপনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে। তাহলে দেখছেন একই রাশির ক্ষেত্রে ডিফারেন্ট নক্ষত্র হওয়ার জন্য কিরকম এফেক্ট কম হয়ে যায়। আচ্ছা, 3 নম্বর বলি এবার। 3 নম্বর ঘরে শুক্র অবস্থান করছে। 3 নম্বর ঘর হলো আমাদের চেষ্টার ঘর, ঠিক আছে। 3 নম্বর ঘর হলো আমাদের কমিউনিকেশনের ঘর। 3 নম্বর ঘর হলো আমাদের ছোট ভাই বোনের ঘর, অর্থাৎ হচ্ছে ইয়ঙ্গার সিবলিংস এর ঘর। 3 নম্বর ঘর হলো আমাদের দেহতে স্কন্ধ বা ঘাড় বা গলার ঘর। তাহলে শুক্র হলো কুম্ভ রাশির সাপেক্ষে দেখুন চতুর্থপতি এবং নবমপতি, অর্থাৎ বৃষ রাশির অধিপতি এবং তুলা রাশির অধিপতি শুক্র, আপনারা নিশ্চয়ই জানেন অনেকেই। তো সেটা হলো কুম্ভ রাশির সাপেক্ষে 4th আর 9 হাউস লর্ড। তো কোনো লগ্ন বা রাশির ক্ষেত্রে যদি দেখা যায় যে কোনো একটি গ্রহ একটি কেন্দ্র বা মানে একটি কেন্দ্র এবং একটি ধর্ম ত্রিকোণের অধিপতি, অর্থাৎ 1, 5, 9 কোনো একটা অধিপতি আর 1, 4, 7, 10 এই চারটের কোনো একটা অধিপতি, তাহলে জানতে হবে যে সেই গ্রহটা সেই লগ্ন বা রাশির ক্ষেত্রে রাজ্যকারক। যেমন আমি আগের ভিডিওয় আমি বলেছি কুম্ভ রাশির ক্ষেত্রেও শুক্র পঞ্চম এবং আপনাদের হচ্ছে পঞ্চম এবং দশমপতি হওয়ায় সেটা কিন্তু হয়ে যাচ্ছে রাজ্যকারক মকরের ক্ষেত্রে। আবার আমি বলেছি যে সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গল চতুর্থ এবং নবমপতি হওয়ায় হলো রাজ্যকারক। কর্কট লগ্নের বা রাশির ক্ষেত্রে মঙ্গল পঞ্চম বা এবং নবমপতি হওয়ার জন্য একটি কেন্দ্র একটু ত্রিকোণের অধিপতি হওয়ার জন্য সে রাজ্যকারক। ঠিক সেই একই রকমভাবে শুক্র কুম্ভ রাশির ক্ষেত্রে বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে আরও বেশি করে চতুর্থ এবং নবমপতি হওয়ার ফলে একটি কেন্দ্র ও একটি ত্রিকোণের অধিপতি হওয়ার ফলে শুক্র রাজ্যকারক। তো সেই শুক্র আপনাদের তৃতীয় ঘরে বসেছে, তার মানে আপনাদের গান বাজনা, যেহেতু গলাকে ইন্ডিকেট করে থার্ড হাউস, যারা একটু গান বাজনা আবৃত্তি এই লাইনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রভূত উন্নতি এই সময় দেখা যাচ্ছে। শুক্র ঘর চেঞ্জ করছে 29শে জুনে। তো 29শে জুন মানে তো প্রায় জুন মাস শেষ, তার মানে পুরো মাস জুড়ে এই শুক্র যে অবস্থান করছে, যারা গান বাজনা করেন, যারা কিনা আবৃত্তি করেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব শুভ। আর শুক্রের এই রাজ্যকারক অবস্থান থার্ড হাউসে হওয়ার ফলে আপনাদের যাদের মানে কমিউনিকেশনের মাধ্যমে যাদের ধরুন প্রফেশন, অর্থাৎ যারা ধরুন ইউটিউব ভিডিও বানান বা যারা লেখালেখি করেন, যারা মানে মানে মানুষের সঙ্গে মানুষের কমিউনিকেশনের মাধ্যমে যাদের ব্যবসাটা, ঠিক আছে, তো সেই সমস্ত প্রফেশনের ক্ষেত্রে বিশাল উন্নতি ইন্ডিকেট করছে। ঠিক আছে, আমি একটু ইন জেনারেল ওয়েতে বলছি যে যাদের ক্ষেত্রে কমিউনিকেশন নির্ভর ব্যবসা বা কমিউনিকেশন নির্ভর চাকরি, তাদের ক্ষেত্রে এই সময়টা খুব শুভ হলো। এবং আপনারা চেষ্টা করলে এই সময় কিন্তু উন্নতি করতে পারবেন। থার্ড হাউস আমি বললাম চেষ্টার ঘর। আচ্ছা, 4th হাউসে দেখুন বুধ আর রবি অবস্থান করছে, কিন্তু এরা কি পুরো কন্টিনিউয়াসলি অবস্থান করবে না, বুধ এখানে 6th জুন পর্যন্ত অবস্থান করবে, তারপরেই চলে যাবে আপনাদের 5th হাউসে। দেখুন আমি কিন্তু লিখে রেখেছি 5th হাউসে চলে যাবে, সেখানে কিছুদিন থেকে আবার 22nd জুন অর্থাৎ 22শে জুন আবার চলে যাবে আপনাদের 6th হাউসে অর্থাৎ কর্কটে। আর রবিও তেমনি এই জ্যৈষ্ঠ মাসটায় অর্থাৎ মোটামুটি 15ই জুন পর্যন্ত বৃষতে অর্থাৎ আপনাদের 4th হাউসে অবস্থান করবে, তারপর যেই আষাঢ় মাসটা পড়বে 15ই জুনের পর আপনার চলে যাবে মিথুনে। তাহলে এই মোটামুটি 6th জুন পর্যন্ত একটা বুধাদিত্য যোগ আপনারা পাচ্ছেন। তারপরে বুধ আর রবি ঠিক মানে মানে কিছুদিন ছাড়া ছাড়া ঘর চেঞ্জ করছে। আপনারা মোটামুটি 15ই জুন থেকে 22শে জুন পর্যন্ত পঞ্চম ঘরে একটা বুধাদিত্য যোগ হচ্ছে, তারপরে বুধ সরে যাচ্ছে। তো এই যে দুবার বুধাদিত্য যোগ হচ্ছে চতুর্থ ঘর এবং পঞ্চম ঘরে, একটা 1লা জুন থেকে 6ষ্ঠ জুন আর একটা হচ্ছে 15ই জুন থেকে 22শে জুন, এর মধ্যে 15ই জুন থেকে 22শে জুনের যে উদাদিত্য এটা অনেক বেশি স্ট্রং। কেন? কারণ 5th হাউসে অবস্থান করছে 1 নম্বর। 5th হাউস হলো উচ্চ বিদ্যার ঘর, অর্থাৎ আপনাদের উচ্চ বিদ্যার ঘরে উদাদিত্য যোগ হচ্ছে, যেটা অত্যন্ত শুভ। সেকেন্ড হচ্ছে ওই ঘরটা বুধের নিজের ঘর, অর্থাৎ বুধ কিন্তু সক্ষেত্রস্থ হচ্ছে, তাহলে বুধের স্ট্রেংথ খুব বেড়ে যাচ্ছে। এবং বুধের ঘর যেহেতু রবির খুব মিত্র ঘর, তাই সেখানে রবিও খুব স্ট্রং হচ্ছে। শুধু সেটা নয়, তাদের রবির খুব পরম মিত্র সেখানে বৃহস্পতি অবস্থান করছে, যদিও বুধের সঙ্গে বৃহস্পতির একটু প্রবলেম হয়ে যায় আমি জানি, কিন্তু তবু বলছি বৃহস্পতি যেহেতু আপনাদের 5th হাউসেই অবস্থান করছে সেই আপনার সেই 14 তারিখ থেকে 14ই মে থেকে, এবং সেটা এখন টানা অবস্থান করবে। বৃহস্পতি তো 1 বছর একটা ঘরে থাকে, একটু টুকটাক মার্গি আর বক্রি হয়ে এদিক ওদিক করে, সেটা আলাদা কথা, মেনলি 1 বছর অবস্থান করে। তো বৃহস্পতিও যেহেতু এই ঘরে অবস্থান করছে এবং বৃহস্পতি পঞ্চম ঘরে পজিশন হওয়াটা খুব শুভ, কারণ পঞ্চম ঘরে সে পজিশন করা মানে, পঞ্চম ঘর আপনারা অনেকে জেনে থাকবেন এটা পূর্বজন্মের প্রারব্ধের ঘর, অর্থাৎ পূর্বজন্মের পুণ্যগুলোকে টেনে আনে।
শনিদেব যখন ফিফথ হাউসে গিয়ে বসবে আপনার পূর্বজন্মের পাপগুলোকে টেনে আনবে। কেন টেনে আনবে? কারণ শনি চাই আপনাকে মুক্তি দিতে, শনি চাই আপনার স্যালভেশন বা মোক্ষ লাভ করাতে। শনি কিন্তু খারাপ গ্রহ ভাববেন না যে আপনাকে কষ্ট দিচ্ছে বলে, আপনিই তো আপনার নিজের কষ্টের জন্য দায়ী। আপনি কেন পাপগুলো করেছিলেন, তাই না, এই মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে। তো শনিদেব আপনাকে সেই পাপ থেকে মুক্তি দিতে চায়, তাই সে কি করবে, সে আপনার পূর্ব জন্মের পাপগুলোকে টেনে আনবে, সেই পাপের ফলগুলোকে টেনে আনবে আর কি আমি বলতে চাইছি, দিয়ে আপনাকে মুক্তি দেওয়ার চেষ্টা করবে। কিন্তু এক্ষেত্রে বৃহস্পতি অবস্থান করছে, তো বৃহস্পতি পঞ্চম ঘরে থাকলে পূর্ব জন্মের পুণ্য ফলগুলোকে টেনে আনবে এবং আপনাকে সুখ দেবে। তো সেই বৃহস্পতি ফিফথ হাউসে অবস্থান করছে। আরেকটা কি, ফিফথ হাউসে বৃহস্পতি অবস্থান করলে কি হয়, বৃহস্পতি তিনটে দৃষ্টি জানবেন, যে ঘরে থাকে সেই ঘর থেকে তিনটে দৃষ্টি দেয়, একটা ফিফথ অ্যাসপেক্ট, সেভেন্থ অ্যাসপেক্ট, নাইন্থ অ্যাসপেক্ট। তো বৃহস্পতি ফিফথ হাউসে বসে আপনার যে ওই পঞ্চম দৃষ্টিটা সেটা পড়বে আপনার নাইন্থ হাউসে, যেটা কিনা আরেকটা উচ্চ বিদ্যার ঘর। ফিফথ হাউস যদি হয় কলেজ এডুকেশন, নাইন্থ হাউস হলো ইউনিভার্সিটি এডুকেশন। তো সেখানে বৃহস্পতি দৃষ্টি অত্যন্ত শুভ। নাইন্থ হাউস হলো ধর্মের ঘর, নাইন্থ হাউসকে পিতার ঘরও বলা হয়। নাইন্থ হাউসই হলো মানে কি বলবো, মানে আপনার যদি হরস্কোপ হয়, যদি ভাগ্য, তো হরস্কোপেরও হরস্কোপ, অর্থাৎ ভাগ্যের ঘর নাইন্থ হাউস, অর্থাৎ কতটা ইম্পর্টেন্ট। তো সেই ঘরে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। বৃহস্পতির সেভেন্থ অ্যাসপেক্ট পড়বে গিয়ে আপনার ইলেভেন্থ হাউসে, অর্থাৎ আপনাকে টাকা পয়সা দেবে। ইলেভেন্থ হাউস কি, ইলেভেন্থ হাউস হলো আপনার আয়ের ঘর। ইলেভেন্থ হাউস হলো আপনার বড় সিবলিংস মানে দাদা দিদির ঘর। ইলেভেন্থ হাউস হলো আপনার হচ্ছে অ্যাসোসিয়েটস এর ঘর, আপনার চাকরি ক্ষেত্রে, আপনার ব্যবসার ক্ষেত্রে আপনার অ্যাসোসিয়েটরা কেমন হবে তার ঘর হলো। এবং বৃহস্পতির নাইন্থ হাউস আপনার দৃষ্টিটা পড়বে ফিফথ হাউস থেকে ডাইরেক্ট আপনার লগ্ন বা রাশির ঘরে। কারণ হচ্ছে 5 থেকে 9 যোগ করুন, দেখুন ওই আপনার ওই মানে ওই ঘরটাতেই আসে, ওই লগ্নের অথবা রাশির অর্থাৎ কুম্ভের ঘরে আসে। ফলে ফিফথ হাউসে বৃহস্পতি অবস্থান করে তিনটে ইম্পর্টেন্ট ঘরকে সামলে দিচ্ছে। ভাগ্যের ঘর নাইন্থ হাউস, আয়ের ঘর যেটা থেকে আপনারা জাগতিক লেভেলে সমস্ত সুখগুলো পান, তাই না, মানে আমরা তো এই যেহেতু আমরা ইহলোকে আছি, আমাদের তো টাকা পয়সার প্রয়োজন, তো সেই টাকা পয়সার ঘরে বৃহস্পতির দৃষ্টি। এবং সর্বোপরি সব থেকে ইম্পর্টেন্ট ঘর যেটা, সেটা হলো আপনার ফার্স্ট হাউস, তো সেখানেও বৃহস্পতির দৃষ্টি। তো বৃহস্পতির দৃষ্টিটা এতটাই শুভ যে সে সমস্ত নেগেটিভিটি কাটিয়ে দেয়। তো এইটা একটা ভাগ্যের কথা। হ্যাঁ, আরেকটা তত্ত্ব বলে রাখি, সেটা হচ্ছে রাহুকে কন্ট্রোল করতে পারে একমাত্র বৃহস্পতি, আর কারোর ক্ষমতা নেই। তো রাহু যেহেতু আপনাদের ফার্স্ট হাউসে বসে আছে এবং বৃহস্পতি নাইন্থ হাউসে এসে পড়ছে আবার আপনার হচ্ছে রাহুর ওপর, আবার কি রাহুর আবার নাইন্থ অ্যাসপেক্ট পড়ছে কিন্তু বৃহস্পতির ওপর। কারণ হচ্ছে রাহুর যে আমি বলছিলাম যে 4টে দৃষ্টি, 5, 7, 9 আর 12, তো রাহু তো ক্লকওয়াইজ দৃষ্টি দেয়, তো রাহুর ক্লকওয়াইজ দেখবেন ওই নাইন্থ দৃষ্টি পড়বে গিয়ে ফিফথ হাউসে। তাহলে রাহুর দৃষ্টি বৃহস্পতি এবং বৃহস্পতির দৃষ্টি রাহুতে পড়ার ফলে কি হবে, যে আপনার বৃহস্পতির যে পজিটিভিটি সেটা রাহু অনেকাংশে কমিয়ে দেবে, কিন্তু রাহুর নেগেটিভিটি আবার বৃহস্পতি কমিয়ে দেবে। ফলে একে অপরকে একটু প্রশমিত করে দেবে। সেটা আপনি দুভাবে নিতে পারেন, যে বৃহস্পতির ভালো এফেক্টটা আপনি একটু কম পাচ্ছেন, সেটা আপনি একটু দুর্ভাগ্য বলে নিতে পারেন। আবার সৌভাগ্য এটা যে রাহুর নেগেটিভ এফেক্টটা অনেক কমে গেল, একে অপরকে প্রশমিত করে দিচ্ছে এইটা। তো সুতরাং বৃহস্পতির এখানে পজিশনটা খুব ভাইটাল আপনাদের এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই জুন মাসে। তো এইটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন। তো আমি ওই যেখান থেকে এলাম যে ফিফথ হাউসে এদের অবস্থান, তো ফিফথ হাউসে রবি বুধ বুধাদিত্য, যেখানে বুধ সক্ষেত্রস্থ, রবি বন্ধুর ঘরে এবং বৃহস্পতির অবস্থান এটাকে খুব স্ট্রং করবে। যার ফলে আমার একটা ভবিষ্যৎবাণী হচ্ছে 15ই জুন থেকে 22শে জুন এই যে 7টা দিন আপনাদের কুম্ভ রাশির জন্য অত্যন্ত শুভ, বিশেষ করে যারা শিক্ষার্থী, শুধু শিক্ষার্থী নয়, যারা সন্তান সম্ভবা বা সন্তান হয়েছে, ঠিক আছে, পুরুষ মহিলা সবার ক্ষেত্রে বলছি, অর্থাৎ আপনাদের সন্তান ক্ষেত্রটা খুব শুভ। আপনাদের সন্তানরা যদি একটু বড় হয়ে থাকে তো তাদের পড়াশোনার জন্য খুব শুভ। আবার যারা বিদ্যার্থী তাদের জন্যও খুব শুভ, অর্থাৎ এইটা খুব একটা পজিটিভ জায়গা আপনাদের জন্য তৈরি করেছে, ঠিক আছে। আর ওই ফোর্থ হাউসে, আচ্ছা একটা জিনিস বলে রাখি, ফোর্থ হাউসটা অর্থাৎ এর যে আগের ঘরটা, ফোর্থ হাউসে রবি বুধ বুধাদিত্যটা 6 জুন পর্যন্ত থাকবে, সেটাও শুভ, কারণ এটা শুক্রের ঘর, শুক্রের সঙ্গে এদের সম্পর্ক খারাপ নয়। তবে একটা কথা, শনিদেবের আবার 3টে দৃষ্টি হয় জানবেন, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ 3টে দৃষ্টি, 3, 7, 10। তো শনিদেবের থার্ড দৃষ্টিটা কিন্তু দেখুন মানে 2, 3, 4 ওই চতুর্থ ঘরে গিয়ে পড়ছে। অর্থাৎ চতুর্থ ঘরে রবি বুধ থাকলেও আপনার হচ্ছে শনিদেবের যে একটা নেগেটিভ দৃষ্টি সেটা গিয়ে পড়ছে ফোর্থ হাউসে, যার ফলে কুম্ভ রাশির ক্ষেত্রে পুরো মাসটাই আপনাদের মায়ের ক্ষেত্রে একটু খারাপ যাবে।
মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খারাপ যাবে। তবু আমি বলবো যে 6 জুন পর্যন্ত বুধ রবি থাকার ফলে একটু ভালো হবে, কিন্তু তারপরে একা শনিদেবের দৃষ্টি পড়বে। ও আপনার হচ্ছে বুধ তো 6 জুনের পরে সরে যাবে, শুধু রবি থাকবে, 15ই জুনের পরে রবিও সরে যাবে, শুধু শনির দৃষ্টি পড়বে। আর আপনার রবি যখন একা থাকবে তখন শনির দৃষ্টি আবার রবির ওপর এসে পড়বে, অর্থাৎ 6 জুন থেকে 15ই জুন। রবির ওপর শনির দৃষ্টিটাও ভালো নয়, আপনাদের পিতার শরীর খারাপ আবার হতে পারে। অর্থাৎ এই 4th হাউস থেকে কিন্তু আপনাদের মাতা পিতা দুজনেরই শরীরের একটা নেগেটিভ জায়গা আমি দেখতে পাচ্ছি। যদিও আপনাদের বৃহস্পতি যেহেতু 9th হাউসে দৃষ্টি দিচ্ছে, সেই কারণে আপনার মানে ওই পঞ্চম দৃষ্টির মাধ্যমে, সেই কারণে বাবার দিকটা অনেকটা কন্ট্রোল হয়ে থাকবে, কিন্তু আপনাদের মায়ের স্বাস্থ্যের দিকটা একটু খারাপ হতে পারে। এইটা একটা একটা প্রেডিকশন আমি দিয়ে রাখলাম। আর যারা প্রাথমিক শিক্ষা করছেন অর্থাৎ কম ক্লাসে পড়ছেন তাদের ক্ষেত্রে 4th হাউসটা তো অ্যাক্টিভেটেড, তাদের এখনো 5th হাউস অ্যাক্টিভেট হয়নি। তো 4th হাউসের ক্ষেত্রে একটু নেগেটিভ এফেক্ট থাকবে, অর্থাৎ তাদের মন চঞ্চল হয়ে উঠতে পারে, পড়াশোনায় মন নাও বসতে পারে, মন এদিক ওদিক ঘুরে যেতে পারে। হলো। আর যেহেতু আচ্ছা, এবারে নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে 4th হাউসে শনির নেগেটিভ দৃষ্টি, এবং মঙ্গলটা যেহেতু 7th হাউস এই আপনাদের 7th জুন পর্যন্ত নিচস্থ হয়ে আছে এবং 6th ঘরে আছে, অর্থাৎ শত্রুর ঘরে বসে আছে, তাই 7ই জুন পর্যন্ত বিশেষ করে কোনো রকম জমি জমার কাজ করবেন না, অর্থাৎ বাড়িঘর সংক্রান্ত। 4th হাউস বাড়িঘর ইন্ডিকেট করে আর মঙ্গল জমি ইন্ডিকেট করে, তাহলে জমি বা বাড়িঘর রিলেটেড কোনো কাজ 7th জুন পর্যন্ত একেবারেই করবেন না। 7 জুনের পরে মঙ্গলটা সরে আসছে, অর্থাৎ মঙ্গলের যে ওই নিচস্থ ঘর সেটা কেটে যাচ্ছে, কিন্তু আহ এখানে আবার রাহু মঙ্গল যুক্ত হচ্ছে আর কি। তো সুতরাং আমি বলবো যে আপনারা মোটামুটি এখন একটু জমি বাড়ি মানে আর কি প্রমোটিং এই ব্যাপারটা থেকে একটু দূরে থাকলে ভালো হয়। তবে অ্যাটলিস্ট 7th জুন পর্যন্ত অবশ্যই থাকবেন, কারণ 7 জুনের পরে রাহু মঙ্গল যেমন দৃষ্টি বিনিময় হচ্ছে সেটা খারাপ, তেমন একটা ভালো আবার মঙ্গল কেতু, কারণ রাহুর অপোজিটে মানে সেখানে কেতু আছে, তো কেতু মঙ্গল আবার বন্ধু কিন্তু, ঠিক আছে। এটা মানে একটা অদ্ভুত ব্যাপার যে রাহুর অপোজিটে তো কেতু সবসময় থাকবেই, তাহলে মঙ্গলের সঙ্গে কেতুর সম্পর্ক ভালো, আবার মঙ্গল রাহুর শত্রু, এখানে মানে দু রকম এফেক্ট পাবেন আপনারা। রাহু মঙ্গল যুক্ত হওয়ার ফলে কি হবে, অ্যাক্সিডেন্ট যোগ, অগ্নিসংযোগ যোগ, এইগুলো ভয়ের ব্যাপার থাকবে, কিন্তু মঙ্গল কেতু আবার ভালো কম্বিনেশন, ঠিক আছে। তো যার ফলে কিন্তু 7th হাউসে যে ব্যবসাগুলো ইন্ডিকেট করে, অর্থাৎ পার্টনারশিপ বিজনেস বা ব্যবসা, হ্যাঁ, বা ধরুন মানে হচ্ছে বাজার সংক্রান্ত যে বিষয়গুলো থাকে, মানে 1st হাউস যদি আপনি হন, 7th হাউস হচ্ছে আপনার অপোজিট। শুধু বিবাহ নয়, ঠিক আছে, বিবাহের দিকটা আমি আসছি, বিবাহের দিকটা একটু নেগেটিভ আছে আমি বলবো, তবে আপনার যে পার্টনারশিপ বিজনেস বা ব্যবসা, এই দিকগুলোতে যেহেতু মঙ্গল কেতু যোগটা খারাপ নয়, তাই এই সময় খুব খারাপ আপনাদের হবে না। তবে একটা কথা বলবো, যেহেতু কেতুটা নিজে একটুখানি মানে ডিট্যাচমেন্ট ইন্ডিকেট করে, অর্থাৎ যেখানেই আপনি থাকুন না কেন সেখান থেকে ডিট্যাচ হয়ে যাওয়া, মানে মোক্ষ লাভের দিকে নিয়ে যায় তো কেতু, যে কারণে সেটা জাগতিক দিক দিয়ে আবার ভালো নয়, ফলে একটু চোখ কান খুলে চলবেন। কারণ মঙ্গল কেতু ভালো হলেও রাহুর দৃষ্টিতে পড়ছে, ফলে একটু চোখ কান খুলে চলবেন। কাগজ মানে একদম পুরো প্রমাণ হাতে রেখে সই সাবুত করে যা কাজ করার করবেন, কোনো রকম আনডিউ রিস্ক নেবেন না, তাহলে কিন্তু বিপদে পড়তে পারেন। মঙ্গল কেতু রাহুর ব্যাপারটা খুব একটু কমপ্লিকেটেড, একে বন্ধু ও শত্রু দু রকম এফেক্ট পাবেন, কেমন। আর বিবাহের দিকটা বলবো, 7ম ঘরে মঙ্গল থাকলে আপনারা জানেন যে সেখানে একটা মাঙ্গলিক যোগ হয়, আর এখানে কেতু অবস্থান করছে, রাহুর দৃষ্টি দিচ্ছে, যার ফলে বিবাহিত জীবনটা এই সময় একটু খারাপ চলবে, আপনাদের বিবাহের ঘরে প্রবলেম থাকবে, অর্থাৎ আপনাদের দেখবেন একটু ঝগড়া ঝামেলা, একটু অশান্তি, একটু কিছু নিয়ে মন কষাকষি, স্ত্রীর শরীর খারাপ হওয়া, বিশেষ করে আপনাদের যদি আপনি পুরুষ হন তো আপনার স্ত্রী, আর যদি মহিলা দেখেন ভিডিও তো আপনার স্বামীর ক্ষেত্রে, যদি আপনাদের মানে বিবাহ হয়ে থাকে তাদের ক্ষেত্রে বলছি, আপনাদের স্পাউসের ক্ষেত্রে আর কি, এক কথায় একটু গুপ্ত রোগ হওয়ার টেন্ডেন্সি থাকবে। গুপ্ত রোগ কথাটার মানে যে নট অলওয়েজ মানে সেক্স রিলেটেড ডিজিজ, মানে এমন কিছু ডিজিজ যেটার কারণ আপনি খুঁজে পাচ্ছেন না, কারণ কেতু এটাই করে, কারণ খুঁজে পায় না যে কেন হচ্ছে, আমার হয়তো হাঁটুতেই যন্ত্রণা হচ্ছে, কেন যে যন্ত্রণা হচ্ছে বুঝছি না, আমার পেটটা খারাপ হয়েছে, কেন যে পেট খারাপ হয়েছে বুঝছি না, খারাপ কিছু তো খাইনি, এরম টাইপের। আর প্লাস একটু সেক্স রিজিয়ানেও ডিজিজ হতে পারে। হ্যাঁ, এই সময় মেনলি বলছি আর কি, মহিলাদের ক্ষেত্রে ঋতুস্রাব জনিত সমস্যা, পিরিয়ডের জনিত সমস্যা, পেন, যন্ত্রণা, এই জিনিসগুলো কিন্তু আসার সম্ভাবনা প্রভূত আছে, কারণ মঙ্গল ব্লাডকে ইন্ডিকেট করে, ঠিক আছে। এই আর যেগুলো বাকি রইল বলতে আপনাদের কর্মের ক্ষেত্রটা বলি। কর্মর ক্ষেত্রে হচ্ছে 10th হাউস, 10ম ঘরে কোনো গ্রহ নেই, 10ম ঘরে বুধ রবি কিছুদিন দৃষ্টি দেবে ডাইরেক্ট, তারপরে তো ওরা সরে যাচ্ছে।
মেনলি হচ্ছে দশম ঘরে দৃষ্টি কে দিচ্ছে দেখতে হবে। দেখুন দশম ঘরে আপনাদের কিন্তু 1 2 3 4 5 না, ঠিক আছে, এখানে কিন্তু কোনো রকম আপনার ওই বৃহস্পতিরও দৃষ্টি নেই, এখানে আপনাদের সেরকম কোনো গ্রহের কিন্তু দৃষ্টি পড়ছে না। তো সুতরাং আপনাদের 10th হাউসে খুব বেশি চিন্তার কিছু নেই। আপনাদের মেনলি আমি যেটা বললাম যে যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে শনি বসে আছে, তাই আপনাদের একটু চেষ্টাটা বেশি করতে হবে, একটু স্ট্রাগলটা বেশি করতে হবে। রাশির ঘরে যেহেতু রাহু বসে আছে, তাই আপনাদের কিছু নেগেটিভিটি একটু আসবে, কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি হবে, বিশেষ করে শতভিসার ক্ষেত্রে। আবার শনির দিক দিয়ে আবার ধনিষ্ঠা এবং পূর্বভাদ্রপদের ক্ষেত্রে ভালো। সর্বোপরি আপনাদের এই সময় বৃহস্পতিকে স্ট্রং রাখতে হবে। বৃহস্পতিকে স্ট্রং রাখলে আপনার ভাগ্য, আপনার সন্তান, আপনার উচ্চবিদ্যা এবং সর্বোপরি আপনার রাশি, যেহেতু বৃহস্পতি 9 দৃষ্টি রাশিতে পড়ছে, সেটা স্ট্রং হয়ে যাবে। এবারে আপনি বৃহস্পতিকে কি করে স্ট্রং করবেন, কারণ যেহেতু রাহু বৃহস্পতিকে দুর্বল করে দিচ্ছে, বা রাহুকে সামলাতে গিয়ে বৃহস্পতির ম্যাক্সিমাম ক্ষমতা চলে যাচ্ছে, তাই আপনাকে কি করতে হবে, বৃহস্পতিকে পাওয়ার দিতে হবে। বৃহস্পতি কি সেটা আপনাকে জানতে হবে। বৃহস্পতি হলো দেবগুরু, তাহলে দেবগুরুকে পাওয়ার দিতে গেলে কি করতে হবে, হয় কি একটা হয় যে আপনি যদি পোকরাজ পড়েন, কিন্তু ওই রকম ভাবে আমি তো মানে ভিডিওতে বলতে পারি না, এখানে অনেক কিছু বিচার আছে, কত রতির পড়বেন, মানে এখানে অনেক কিছু বিচার আছে, আমি ওইভাবে স্টোন বলতে পারি না। আমি যেটা বলতে পারি সেটা হলো আপনারা কিছু স্পিরিচুয়াল রেমেডি করুন, অর্থাৎ ঘুম থেকে উঠে সকালবেলা অবশ্যই অবশ্যই নবগ্রহ মন্ত্রটা জপ করুন, বা হচ্ছে পাঠ করুন আর কি, মানে জপ তো হবে না, এটা পাঠ করতে হবে। নবগ্রহ মন্ত্র পাঠ করুন, সকালবেলা উঠে গায়ত্রী মন্ত্রটা অ্যাটলিস্ট 21 বার জপ করুন, রাতে শুতে যাওয়ার আগে মহামৃত্যুঞ্জয় মন্ত্র 21 অথবা 28 বার জপ করুন, এবং আপনাদের যদি গুরু মন্ত্র দীক্ষা হয়ে থাকে অবশ্যই গুরু মন্ত্র জপ করুন। আর যদি আপনাদের গুরু মন্ত্র দীক্ষা না হয়ে থাকে, তো আপনাদের যে ভগবানকে ভালো লাগে, যে ভগবানের প্রতি ভক্তি আছে, কোনো একটা ঠাকুরের নাম নিন, কোনো মানে 2 3 4 নয়, ঠিক আছে, এমনকি 2ও নয়, একজন, কোনো একজন ঠাকুরের নাম জপ করুন। যদি আপনি শিবের উপাসক হন, তাহলে শিব 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 জপ করুন। যদি রামের উপাসক হয়, রাম রাম বা জয় শ্রীরাম জয় শ্রীরাম করুন। যদি আপনি কৃষ্ণের ভক্ত হন, তো হচ্ছে আপনি কৃষ্ণ কৃষ্ণ জপ করুন, অথবা রাধা কৃষ্ণ জপ করুন, বা রাধা রাধা জপ করুন, যা খুশি আপনার যাতে ভক্তি হয়, যে ভগবানের ভক্তি সেইটা, কোনো একটা নাম জপ করুন। তাহলেই দেখবেন আপনার কিন্তু বৃহস্পতি প্রচন্ড স্ট্রেংথ পাবে, ঠিক আছে। এবং বৃহস্পতিবার গুলোতে অবশ্যই পারলে একটু নিরামিষ খান, সাত্ত্বিক জীবন যাপন করার চেষ্টা করুন। সাত্ত্বিক জীবন যত আপনি যাপন করবেন, তত বৃহস্পতি স্ট্রং হবে। যত আপনি মাংস, সুরা অর্থাৎ মদ, এই সবের মধ্যে যত নিজেকে আবদ্ধ রাখবেন, তত রাহু স্ট্রং হবে। এবার আপনাকে বিচার করতে হবে যে আপনি কাকে স্ট্রং করবেন, রাহুকে স্ট্রং করবেন নাকি বৃহস্পতিকে স্ট্রং করবেন। শুধু একটা স্টোন পড়ে নিলেই হবে না, আপনাকে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। আপনাকে জীবনে ওই ব্যাপারগুলোকে মানে কি বলবো, মানে আপনার ইনকর্পোরেট করতে হবে। যেমন বলছি, আপনি যদি রামের ভক্ত হন, জাস্ট ফর এক্সাম্পল একটা বলে রাখছি, যদি রামের ভক্ত হন, খালি রাম 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 জপ করলে হবে না। রামের যে মানে ক্যারেক্টারিস্টিক গুলো আছে, রামের যে মানে হচ্ছে জীবনী, তিনি জীবনে যে জিনিসগুলো করেছেন, যে যে আদর্শ মেনে চলেছেন, চেষ্টা করতে হবে কিছুটা সেটা আয়ত্ত করার। আপনার কর্মের মধ্যেও যেন সেটা প্রতিফলিত হয়। খালি রাম 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 জপ করলাম, ওইদিকে আমি মানুষ ঠগিয়ে টাকা রোজগার করলাম, না, হবে না এতে, ঠিক আছে। আপনাকে মন্ত্র যেমন জপ করতে হবে, জীবনযাপনেও সেই জিনিসটাকে আনতে হবে, অর্থাৎ সৎভাবে জীবনযাপন করা, ঠিক আছে। এই তো খুবই যদিও আমি এই ভিডিওটা আর একটু শর্ট বানাবো ভেবেছিলাম, কিন্তু দেখছি প্রায় 28 মিনিট অলরেডি হয়ে গেছে, তো আর আমি ভিডিওটাকে টানবো না। আরো হয়তো অনেক কিছু বলার ছিল, বাট এর থেকে বড় ভিডিও করলে আপনারা দেখেন না অনেক সময়, তাই আমি ভিডিওটাকে আর টানছি না। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সব সময় সৎ পথে থাকুন। যে ভগবানে আপনার মতি, সেই ভগবানের নাম জপ করুন, এবং সর্বোপরি রাষ্ট্রভক্তি রাখবেন, দেশকে ভালোবাসবেন, দেশের পক্ষে থাকবেন সব সময়, ঠিক আছে। রাষ্ট্রভক্তি কিন্তু পরম ধর্ম, ঠিক আছে। কারণ আপনারা জানেন যে মানে হচ্ছে মানে শ্রীকৃষ্ণ ভগবদ গীতাতে মানে অর্জুনকে কিন্তু বসে নাম জপ করতে বলেননি, তিনি বলেছেন যুদ্ধ করতে, কারণ যুদ্ধটাই সেই মুহূর্তে দাঁড়িয়ে তার পরম ধর্ম ছিল। তো সুতরাং আপনাদের কর্মটা সঠিকভাবে করে যান, রাষ্ট্রভক্তি রাখবেন, এবং সবসময় মনের মধ্যে ঠাকুরের যে চিন্তা, অর্থাৎ নাম জপের ব্যাপারটা রাখার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনি কোনো খারাপ পথে ভরকে যাবেন না। মানে মানে আপনার এরকম ব্যাপারটা নয় যে আপনাকে সবসময় লোক দেখিয়ে আপনাকে হাতে ওই মালা
জব করে যেতে হবে, এরকম ব্যাপারটা না। আপনি আপনার কর্ম করবেন, লোককে জানতেও দেবেন না যে আপনি জব করছেন, আপনি ভেতরে ভেতরে জব করতে থাকুন। এই ব্যাপারটাকে আনবেন, তবেই সেটা চলতে থাকবে। ঠিক আছে বন্ধুরা, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, ক্ষমা করবেন। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী কিছুদিনের মধ্যেই নতুন ভিডিও আনবো আমি মীন রাশি নিয়ে, মীন রাশির জাতক জাতিকাদের জন্য। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ আর জয় শিয়ারাম, জয় হনুমানজি।